আরএসএস আমার যতটুকু ধারণা একটা মিক্স আইডিওলজি ফলো করে। সব থেকে বড় কথা, কমিউনিস্টরা আজকে ধর্মনিরপেক্ষতার দোকান খুলছেন, কিন্তু সেই দিন তারা পাকিস্তানকে সাপোর্ট শুধু করেননি, বহু জায়গায় তারা মুসলমানদের জন্য আলাদা রাষ্ট্র চায় এই ঘটনাটাকে জাস্টিফাইড করেছেন। দিস জাস্ট নট আনজাস্ট। যখন বর্মায় বন্দী আছেন নেতাজি সুভাষচন্দ্র বসু, তা তিনি আমরণ অনশনের ডাক দিচ্ছেন কিসের জন্য? বর্মার জেলেতে তাকে দুর্গাপুজো করতে দিতে হবে। নারী বিদ্বেষ এবং তার সাথে জাতি ভেদকে প্রমোট করা হয় বিজেপির দ্বারা। হিন্দু রাষ্ট্র মানে মানুষ ভাবে সমস্ত মুসলমানকে তাড়িয়ে দেওয়া হবে। ভারত তো হিন্দু রাষ্ট্রই। গান্ধীজি যদি সত্যিই চাইতেন না, তাহলে কি দেশভাগ হতো? তৎকালীন অখণ্ড ভারতবর্ষের দুর্ভাগ্য যে ভারতবর্ষে তখন নেহেরু থাকলেও কোনো লিঙ্কন ছিলেন না। সরোজিনী নাইডু তিনি একটা জায়গায় লিখলেন যে গান্ধীজিকে গরিব দেখানোর জন্য দৈনিক 6 পাউন্ড খরচ হয়ে যায়। সেটা হচ্ছে বামপন্থীদের কথা। ওনারা বন্দে মাতরম বলেন না কেন? মাকে বন্দনা করি তো নারী কেন্দ্রিক একটি শব্দ। দেশভাগ চাই, মুসলিমদের আত্মনিয়ন্ত্রণের অধিকার চাই, কিছু মুসলমান গুন্ডামি করতে রইল এবং দেশভাগ হলো। হিন্দু শব্দের পেছনে উগ্র শব্দটাও বসানো যাবে না, কেননা হিন্দু মানে উগ্র নয়। উগ্র যেখানে থাকবে সেটা হিন্দু নয়। নমস্কার, আমাদের আজকের অতিথি বঙ্গ বিজেপির প্রধান মুখপাত্র এবং সংঘের একজন সেবক দেবজিৎ সরকার। স্বাধীনতার বহু বছর পরে বাংলা জয় করলো বিজেপি, বা বাংলার ক্ষমতায় এলো বিজেপি। আজও দেশের বিভিন্ন জায়গায় বা বাংলায় বিজেপি হোক বা আরএসএসকে নিয়ে প্রচুর কথা প্রচলিত রয়েছে যে আরএসএসের স্বাধীনতার সময় এদের অংশগ্রহণ কী ছিল। এছাড়াও বিজেপিকে নিয়ে বিরোধীরা বিভিন্নভাবে বিভিন্ন সময় প্রচার করে থাকে যে এটি মূলত একটি জাতি বিদ্বেষী দল বা জাতি প্রথাকে প্রমোট করা একটি দল। এছাড়াও নারী বিদ্বেষী কোথাও গিয়ে বিজেপি। এই সমস্ত বিষয় নিয়ে আজকে খোলসা করে কথা বলেছি দেবজিৎ সরকারের সাথে, এবং আজকের পডকাস্টে আপনারা জানতে পারবেন এরকম অনেক বিষয় নিয়ে যেগুলো হয়তো বলার প্রয়োজন ছিল, যেগুলো আপনারা আগে কখনো শোনেননি। দেখতে ভুলবেন না দেবজিৎ সরকারকে শুধুমাত্র এসএসএন কনফোসে। দেবজিৎ দা নমস্কার আমাদের পডকাস্টে। আজকে আমরা সংঘ মানে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ নিয়ে, বিজেপি অনেক দিন পর, অনেকটা লম্বা সময় পর স্বাধীনতার পশ্চিমবঙ্গে এলো। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ নিয়ে ভোট পরবর্তী সময়ে আমি যখন মানুষের সাথে কথা বলছিলাম, তাদের মুখ থেকে না এই কথাটা শোনা গেছে যে তৃণমূলের প্রতি বিরক্ত হয়ে মানুষ বিজেপিকে ভোট দিয়েছে। অনেকের মুখে এইটা শোনা গিয়েছে। কিন্তু বিজেপির ভেতরে এই যে আরএসএস বা এই যে এদের আইডিওলজি, এদের তো প্রচুর ভুল রয়েছে, এদের প্রচুর প্রবলেম রয়েছে। আমি আজকে সংঘ নিয়ে কিছু কথা আপনার থেকে জানতে চাই, যে প্রচুর মিসকনসেপশন বলুন আর সোশ্যাল মিডিয়ায় তথাকথিত কিছু আরএসএস সম্পর্কে অতটা মানুষ আমার মনে হয় অবগত নয়। সেই জায়গার থেকে আমি প্রথমে জিজ্ঞেস করব, আরএসএস আমার যতটুকু ধারণা একটা মিক্স আইডিওলজি ফলো করে, যার মধ্যে দীনদয়াল উপাধ্যায়ের আইডিওলজি রয়েছে। আরএসএস এর অ্যাকচুয়াল আইডিওলজিটা কি, বা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের আইডিওলজিটা কি? রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ নিয়ে বলার মতন অধিকারী আমি নই এই মুহূর্তে। আমি সংঘের সাধারণ একজন স্বয়ংসেবক। এই মুহূর্তে আমি রাজনৈতিক ক্ষেত্রে কাজ করছি। ভারতীয় জনতা পার্টির আমি পশ্চিমবঙ্গ শাখার প্রধান মুখপাত্রের দায়িত্ব আমার আছে। এই দায়িত্ব থাকাকালীন যা বলার সংঘের মুখপাত্রই এই বিষয়ে বলতে পারেন। তবু আমি আপনার প্রশ্নের উত্তরে কয়েকটা কথা বলি। সংঘ এবং বিজেপি দুটি আলাদা সংগঠন। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ একটি সামাজিক সংগঠন, আর 5টা সামাজিক সংগঠনের মতন। ভারতীয় জনতা পার্টি একটি রাজনৈতিক সংগঠন। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ একটি ক্লাস অর্গানাইজেশন, নির্দিষ্ট তাদের মেম্বার্স, ফরমেশন ইত্যাদি। আর ভারতীয় জনতা পার্টি ভারতীয় সংবিধানের ধারা অনুযায়ী, ভারতীয় সংবিধানকে মেনে একটি মাস অর্গানাইজেশন। এটি একটি রাজনৈতিক সংগঠন। আর 5টা রাজনৈতিক সংগঠন যেভাবে রেজিস্ট্রি করতে হয় সেইভাবে। একথা ঠিক। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ বা আরএসএস এর বহু সদস্য আমার মতন, তারা ভারতীয় জনতা পার্টিতে বিভিন্ন সময় সম্পৃক্ত হয়েছেন। তারা
বিজেপির সঙ্গে কাজ করেছেন, কিন্তু একথা সত্যি নয় যে বিজেপি সমস্ত কার্যকর্তা, কর্মী, সদস্য বা সমর্থক তারা সবাই আরএসএস থেকে এসেছেন বা আরএসএসের কর্মী বা আরএসএসের সদস্য। বিভিন্ন সময়ে বিভিন্ন লোক, বিশেষত এই পশ্চিমবঙ্গে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ সম্বন্ধে জেনে অথবা না জেনে বিভিন্ন রকম কথাবার্তা বলেছেন, লিখেছেন। তার মধ্যে নিন্দা আছে, অতিস্তুতিও বর্তমান, কিন্তু কোনোটাই রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘকে, আমার যেটা মনে হয়েছে, যারা সংঘের বাইরের লোক, যারা কোনোদিন শাখায় যাননি সংঘের, তারা কোনোদিন মূল্যায়নটা ঠিক করে করতে পেরেছেন বা করেছেন। সংঘ কি সেটা এইভাবে আলোচনার মাধ্যমে আমি আপনাকে বুঝিয়ে দেবো বা দর্শকরা বুঝবেন এরকম নয়। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের যে কোনো শাখায় আপনি যান, প্রচুর শাখা আছে, সেখানে খেলাধুলো হয়, গান হয়, রাষ্ট্র প্রেরণার কথা বলা হয়, সব থেকে বড় কথা প্রার্থনা দিয়ে শেষ হয়, ধ্বজ প্রণাম হয়, ইত্যাদি প্রভৃতিগুলো যদি লক্ষ্য করেন এবং যদি সুচারুভাবে লক্ষ্য করেন, মানে একদিন গেলাম ভালো লাগলো কি খারাপ লাগলো এরকম নয়, বেশ কিছুদিন যদি যে কোনো লোক যায়, তাহলে এই সম্বন্ধে একটা সম্যক ধারণা হতে পারে। কিন্তু মুশকিল হচ্ছে ভারতীয় রাজনীতিতে যারা রয়েছেন তাদের মধ্যে একজন দুজন এরকম বক্তব্য রেখেছেন যে ওসব শাখায় গিয়ে দেখতে যাওয়া যাবে না। তার কারণ ওটা হচ্ছে ওয়ান ওয়ে ট্রাফিক, গেলে মানুষ যেন কীরকম একটা হয়ে যায়, ওর মধ্যেই চলে যায়। কিন্তু এইটা যদি পরিস্থিতি হয় যে দেখতে যাব না অথচ কল্পবিজ্ঞানের গল্পের মতন একটা লিখে দেব, সেটা বোধহয় যায় না। আমরা এই জন্যই বলি যে যারা আরএসএসের সঙ্গে যুক্ত বা সরাসরি যারা শাখায় যান, তাদের কাছে যদি গিয়ে বসেন, তাদের জীবনযাত্রা, তাদের প্রত্যেক দিন প্রাত্যহিক কাজকর্ম, তাদের কথাবার্তা, তারা সমাজের মধ্যে কিভাবে থাকে, তাদের চাল চলন, আচার ব্যবহার, এগুলো দেখলে কিছুটা বোঝা যেতে পারে। কিন্তু সংঘ কি, আরএসএস কি, সেটা বুঝতে গেলে আপনাকে শাখায় যেতে হবে। শাখায় যান, কিছুদিন থাকুন, থাকলে আপনারা বুঝতে পারবেন এটা কি চাইছে বা কি করতে, কিভাবে চলছে। বিজেপি এবং আমরা যখন জানি জনসংঘ প্রতিষ্ঠার সময়টা অনেকটা পরে, বিজেপির আর মানে আরএসএস এর থেকে অধিকাংশ মানুষ বিজেপিতে কেন আসেন বা কি কারণে আসেন, মানে আইডিওলজিক্যাল তো একটা মিল নিশ্চয়ই থাকবে। তো সেই প্রশ্নটা, কারণ অনেকটা লম্বা সময় আগে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘটা তৈরি হয়েছে, বিজেপি আমাদের যেটা, সেটা তো 1980 সালে ফরমেশন হলো, কিন্তু তার অনেকটা সময় আগে জনসংঘটা তৈরি। তো এই দুটোর কোলাবোরেশন মানুষ চিন্তা করে যে এখান থেকে প্রচুর মানুষ কি করে বিজেপির দিকে এগিয়ে আসে। আমি যেটা বলতে চাইছি যে যেটা ঐতিহাসিকভাবেও কিছুটা আপনারা জানেন যে 1925 সালে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ তৈরি হলো বিজয়া দশমীর দিন, মানে একটা অফিসিয়ালি আমরা বলা শুরু করলাম মহারাষ্ট্রে। তার কিছু 1925 থেকে সংঘের কাজ হতে রইল। সংঘের যিনি প্রতিষ্ঠাতা তিনি হচ্ছেন ডক্টর কেশব রাও বলিরাম রাও হেডগেওয়ার। তিনি কলকাতায় অনুশীলন সমিতির সঙ্গে যুক্ত ছিলেন। আচ্ছা। এবং বিদর্ভ প্রদেশ, যেটা নাগপুরের সংলগ্ন নাগপুরের এলাকা, সেই প্রদেশের উনি কংগ্রেসের উঁচু পদে আসীন ছিলেন। সেই সময় সমস্ত দেশেই একটা প্রশ্ন উঠেছিল, যারা এই বৈপ্লবিক কাজকর্মের সঙ্গে যুক্ত কংগ্রেসের মধ্যে আছেন, যারা ব্রিটিশ তাড়াতে চাইছেন। কোকেন ছদ্মনামে যখন ডাক্তার হেডগেওয়ার, এখানে এখন যেটা এনআরএস হয়েছে, আগে সেটাকে ক্যাম্পবেল মেডিকেল কলেজ বলা হতো, তিনি সেখান থেকে ডাক্তারি পাস করেন। তাকে ডাক্তারি পড়ানোর জন্য নাগপুর থেকে এখানে তার গ্রামের লোকেরা চাঁদা তুলে পাঠিয়েছিল। ছেলেটি খুব মেধাবী, ডাক্তারি শিখলে ভালো হবে, কিন্তু আসার পরে তিনি শতাতই তিনি রাষ্ট্রবাদী ছিলেন। তার প্রখর রাষ্ট্রবাদ একদম ব্রিটিশের সামনে আসছিল। একবার মিষ্টি দেওয়া হয় ভিক্টোরিয়ার জন্মদিনে, রানী ভিক্টোরিয়ার জন্মদিনে যখন মিষ্টি বিলি হচ্ছে, সেই সময় তিনি বলেন যে আমরা কেন মিষ্টি খাবো, না রানীর জন্মদিন। তখন ব্রিটিশ রুল, কাদের রানী? ব্রিটিশের রানী, মানে আমাদের সবার রানী। তখন সেই নিয়ে উনি কথা বলেন। একটা ছোট্ট ছেলে, তিনি যেভাবে কথা বলছেন, সেটা সেই দিনের আইন অনুযায়ী সিডেশন, রাষ্ট্রদ্রোহ, দেশদ্রোহের
সেকশনগুলো অ্যাট্রাক্ট করতো। তো সব শিক্ষকরা বুঝিয়ে টুজিয়ে, না বাবা এরম বলেন, এরম বলতে নেই, তিনি সেই মিষ্টি ছুঁড়ে ফেলে দিয়েছিলেন, এবং সেটাও খুবই বাজে ব্যাপার। তারপরে বহু এরকম দুর্ঘটনা ঘটে, ছোটোখাটো ঘটনা, যে তিনি চাইছেন না ইত্যাদি। কিন্তু এখানে এসে যেটা হলো, ওনাকে ওখান থেকে পাঠানোতে যেটা হলো, কলকাতায় তখন তো যুগান্তর, অনুশীলন ইত্যাদি বহু দল চলছে। পুরো বঙ্গপ্রদেশ তখন, মানে বাংলা, পাঞ্জাব আর মহারাষ্ট্র, তিনটে জায়গা থেকেই তখন বিপ্লববাদের সূচনা হচ্ছে। যে বিপ্লববাদের বীজ নিয়ে কেশব রাও, বলিরাম রাও হেডগেওয়ার, মহারাষ্ট্র থেকে তাকে এখানে পাঠানো হলো, সেটা এখানে ডালপালা বেঁধতে শুরু করলো। তিনি অনুশীলন সমিতির সঙ্গে যুক্ত হলেন, কোকেন ছদ্মনামে বহু কাজ করতে রইলেন। পাশ করার পরে তিনি ফেরত চলে গেলেন নাগপুরে, তার বাড়িতে। সেখানে কংগ্রেসের সঙ্গে কাজ করতে করতে তখন কংগ্রেসের মধ্যে ইন্টারনাল কনফ্লিক্ট শুরু হলো, যে স্বরাজটা কীরকম হবে। আমাদের এখানেও দেখবেন কাজী নজরুল ইসলাম লিখছেন যে আমরা তো জানি আনিতে স্বরাজ, পোড়া বার্তাকু এনেছি খাস। মানে স্বরাজ আনতে গিয়ে স্বরাজের চেহারা কিরম হবে, ডোমিনিয়ন স্ট্যাটাস একটা, আমরা ওদের মধ্যে আছি যেরকম এখনো পর্যন্ত অস্ট্রেলিয়া রয়েছে, আয়ারল্যান্ড রয়েছে, ওই রকম মানে ইউনিয়ন জ্যাক থাকবে, তার মধ্যে থাকবো, নাকি খানিকটা অন্যরকম পূর্ণ স্বাধীনতা, স্বতন্ত্রতা, একটা সোভারিং কান্ট্রি হিসেবে ভারতবর্ষ আসবে, তখন অখণ্ড ভারত। তো ইত্যাদি ভাবার সময় বিভিন্ন সময় দেখা গেল যে কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু মিসকনসেপশন তৈরি হচ্ছে, কংগ্রেসের মধ্যে মিসকনসেপশন তৈরি হচ্ছে। আপনারা জানেন যে বিভিন্ন সময় যেসব জিনিস ভারতের সঙ্গে যুক্ত নয়, কোনো মূল্যে সেগুলো ভারতের সঙ্গে বিচার হতে পারে না, সেই সব জিনিসকে ভারতের স্বাধীনতা সংগ্রামের সঙ্গে যোগ করে দেওয়া হলো অকারণে, বা কারণ হিসেবে যেটা বলা হলো, আমি বলছি খিলাফত আন্দোলন। খিলাফত আন্দোলনটা কি? খালিফেট এমন একটা সিস্টেম যেটা কিনা শরিয়ার সঙ্গে যুক্ত, যেটা কিনা মুসলিমদের শাসন ব্যবস্থার সঙ্গে যুক্ত, মুসলিম শাসন ব্যবস্থার সঙ্গে তুর্কিতে যুক্ত। তুর্কির সঙ্গে দূর দূর তক আমাদের ভারতের কোনো জায়গায় কোনো সম্পর্ক নেই, শুধুমাত্র কিছু লোক এসে আগ্রাসন করেছিলেন, তারা এখানে সাম্রাজ্য চালানোর চেষ্টা করেছিলেন। এবং যদি বাবরের আমল থেকে একেবারে শেষ মোগল সম্রাট অবধি আমরা যদি দেখি, তারা প্রত্যেকেই সরকারে আসতেন, মানে তখ্তে উঠতেন, সিংহাসনে উঠতেন, তারা সবাই সোয়ার করতেন ইন দ্য নেম অফ আল্লাহ, অন বিইং দ্য ডাইরেক্ট রিপ্রেজেন্টেটিভ অফ খালিফেট, মানে ওনার রিপ্রেজেন্টেটিভ হিসেবে এখানে ওনারা থাকতেন। সুতরাং ওটাও বিদেশি শাসন বলেই বলা যেতে পারে। ঠিক যেরকম রানীর নামে এখানে ভাইসরয় শপথ নিতেন, ঠিক সেরকম ওরাও ওখান থেকে এসে নিতেন, বা এখানেও যারা হতেন। প্রশ্নটা হলো যে তাহলে খলিফাকে ব্রিটিশরা মানবে কি মানবে না? খলিফার সঙ্গে ব্রিটিশের যুদ্ধ, এবং সব থেকে বড় কথা কামাল আতাতুর্ক, যিনি তুর্কির মুক্তি সূর্য বলা হয় যাকে, তিনি তুর্কির লোকই ছিলেন, তুরস্কের লোকই ছিলেন। তিনি বললেন তিনি খলিফাকেও চান না, ব্রিটিশকেও চান না, যুদ্ধ করে টার্ক স্বাধীন হয়ে গেল, ফলে এর কোনো প্রয়োজনীয়তাই রইল না। কিন্তু খিলাফত আন্দোলন করতে গিয়ে আজকে যে আমরা দ্বিজাতি তত্ত্ব ইত্যাদি দেখতে পাই, সেই সব খাল কেটে কুমির ঢুকিয়ে ফেলা হলো। তার আগে দেশভাগের কোনো ব্যাপার ছিল না, অন্তত কেউ কোনোদিন তো ভাবেনি, বা ভাবলেও সেটা নিয়ে কেউ কোনোদিন যুক্তি দেখায়নি যে ওদেরও তো একটা অধিকার আছে, সেই অধিকারটা নিয়ে আমাদেরও ভাবা উচিত, এরকম আমাদের ওদের এরকম কোনো বিষয় ছিল না, কেউ ভাবতেই পারতো না। আপনারা দেখুন না যে সূর্য সেন চট্টগ্রামের জালালাবাদে যখন যুদ্ধ করছেন, জীবনে ভেবেছিলেন বা তার আত্মীয়রা কেউ ভেবেছিলেন যে চট্টগ্রাম একদিন পাকিস্তানে চলে যাবে? পাকিস্তান তৈরির জন্য তো তিনি যুদ্ধ করেন। আমি বাংলা নিয়েই বলবো, ঢাকাতে কিংবা যশোরে, খুলনায়, ফরিদপুরে যারা বিভিন্ন সময়ে সশস্ত্র বিপ্লবের সঙ্গে যুক্ত ছিলেন বা কংগ্রেসের সঙ্গে যুক্ত ছিলেন, ভারত স্বাধীনতার কথা ভেবেছেন, ভারতবর্ষকে স্বাধীন করবেন বলে বুঝেছেন, তারা কে কবে হয়েছেন? এই ঘটনায় বিভিন্ন সময় এগুলো প্রশ্নগুলো আসতে রইল। কিন্তু গান্ধীজির প্রচণ্ড একটা রাজনৈতিক প্রভাবে এই প্রশ্নের উত্তর কেউ খুঁজতে পারতেন না,
এবং দ্বিতীয়ত যে একটা কংগ্রেসের মধ্যেই কিছু নেতা ছিলেন যারা গান্ধীজিকে ব্যবহার করতেন, আমাদের যেটা মনে হয়, হ্যাঁ, ব্যবহার করতেন গান্ধীজির যে এই রাজনৈতিক ক্ষমতা বা রাজনৈতিক, সেটাকে সামনে রেখে ওনারা তাদের রাজনৈতিক যারা প্রতিপক্ষ তাদেরকে চাপা দিতেন। উদাহরণ হচ্ছে দেখুন পট্টবী সীতারামাইয়া আর আমাদের সুভাষচন্দ্র বসুর যে রাজনীতির মানে কংগ্রেসের মধ্যে যে রাজনৈতিক যে লড়াই, তাতে সুভাষচন্দ্র বসু জেতার পরেও তাকে পদত্যাগ করতে হয়, পট্টবী সীতারামাইয়া তাকে জেতানোর কথা বলা হয়। যদিচ বা সুভাষচন্দ্র বসু বাংলার ভোট খুব কমই পেয়েছিলেন, বাইরের প্রদেশের ভোট সব থেকে বেশি পেয়েছিলেন এবং গুজরাট প্রদেশের ভোটও তার ঝুলিতে গিয়েছিল প্রচুর। এগুলো তো ওই সময়ের কথা। এবারে ফিরে আসি আপনার প্রশ্নে। এই সব হতে হতে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ প্রতিষ্ঠার পটভূমি হচ্ছে এরকম, দেশের জন্য বাঁচতে শেখো। তার আগে তো সবাই মরার কথা বললেন, এবং সেটা অন্যায় নয়, ফাঁসির মঞ্চে জীবনের জয়গান না গাইলে দৃষ্টিভঙ্গি জিনিসটা হবে কেন? কিন্তু তারপরে ধরুন দেশ স্বাধীন হয়ে গেল, তারপরে কি হবে? হোয়াট নেক্সট? দেশ চালাবে কারা? কারা কোন দৃষ্টিভঙ্গি নিয়ে দেশ চলবে? কারা দেশের কথা ভাববে? রাষ্ট্র শব্দের মানে কি? রাষ্ট্র মানে কি একটা জমি খানিকটা? তা তো নয়। রাষ্ট্র কিরাম ভাবে হয়? রাষ্ট্রবাদ রাষ্ট্র কি জিনিস? ন্যাশনালিজম কাকে বলে? অনেকেই আমাদের সম্বন্ধে বা আমাদের বিচারধারা সম্বন্ধে ধারণা, যেরকম এই অন্ধের হস্তি দর্শনের মতন, যে আমরা বোধহয় ঘোরতর ডানপন্থী। আমরা বামপন্থীও নই, আমরা ডানপন্থীও নই, আমরা রাষ্ট্রবাদী। উই আর ন্যাশনালিস্ট। রাষ্ট্র কল্যাণের কারণে, রাষ্ট্রের উত্থানের কারণে যা যা করণীয় আমরা সেগুলো করব, সেটা রাষ্ট্রের মানুষকে নিয়েই করব। এই চলতে চলতে দেশ স্বাধীন হলো। শুধুমাত্র কিছু লোক গুন্ডামি করবে বা করলো, সেই ভয়েতে দেশটা ভেঙে 2 টুকরো 3 টুকরো হয়ে গেল। তার সঙ্গে ভেতরে কমিউনিস্টরা বসে পড়লেন, বিখ্যাত অধিকারী থিসিস, সবার নাকি একটা করে আত্মনিয়ন্ত্রণের অধিকার চাই। সব থেকে বড় কথা, কমিউনিস্টরা আজকে ধর্মনিরপেক্ষতার দোকান খুলছেন, কিন্তু সেই দিন তারা পাকিস্তানকে সাপোর্ট শুধু করেননি, বহু জায়গায় তারা মুসলমানদের জন্য আলাদা রাষ্ট্র চায় এই ঘটনাটাকে জাস্ট বলেছিলেন, জাস্টিফাইড করেছিলেন। দিস জাস্ট, নট আনজাস্ট, লিখিতভাবে বহু জায়গায় তার দলিল আছে, এবং কমিউনিস্টরাও সেটাকে অস্বীকার করেন না। এই যে পরিস্থিতি যেটা হলো, এর ফলে প্রতি মুহূর্তে কমিউনিস্টদের যে কথাবার্তা, তার সঙ্গে কংগ্রেসের যে কথাবার্তা অনেকটা মিল, অনেকটা কেন অনেকটাই, পুরোটাই প্রায় মিল, অন্তত এই ক্ষেত্রে। দেশটা ভাগ হয়ে যাবার পরে দেখা গেল বহু ক্ষেত্রে আবার সেই ব্ল্যাকমেলের পলিটিক্স আসতে রইল। পাকিস্তানকে কিছু টাকা দিয়ে দিতে হবে, তা না হলে গান্ধীজি অনশন করবেন। তার আগে এই অনশনের পলিটিক্সে কি দাঁড়ালো? দেখা গেল যে গান্ধীজি নিজে বলেছিলেন যে তার মৃতদেহের উপর দিয়ে দেশ ভাগ হবে। মানুষ বিশ্বাস করেছিল। আজকে যে অঞ্চলে আমরা বসে আছি, সেই অঞ্চলে প্রচুর হিন্দু উদ্বাস্তু আছেন যারা এসেছিলেন সেই সময়। তারা কোনোদিন স্বপ্নেও ভাবেননি যে গান্ধীজির মতন একজন রাজনৈতিক বেত্তা, বিদ্বান ব্যক্তি, তিনি যখন বলছেন যে দেশভাগ হবে না, তার মানে নিশ্চয়ই হবে না। গান্ধীজি তখন ফকির মানুষ, তিনি যা মুখ থেকে উচ্চারণ করছেন তাই সত্য হয়ে যাচ্ছে প্রায়। কিন্তু মুশকিল হচ্ছে, দেখা গেল দেশটা ভাগ হলো, আর গান্ধীজিকে, সরোজিনী নাইডু তিনি একটা জায়গায় লিখলেন যে গান্ধীজিকে গরিব দেখানোর জন্য দৈনিক 6 পাউন্ড খরচ হয়ে যাচ্ছে। দেখা গেল গান্ধীজি গরিব গান্ধীজি, তিনি বিভিন্ন রকম সামাজিক পরীক্ষা নিরীক্ষা করছেন, বিভিন্ন রকম, সেসব বহু বিতর্কিত বিষয় আছে, আমি তার মধ্যে যেতে চাইছি না। কিন্তু সেই ছাগলগুলোকে কারা যেন লুট করে কেটে খেয়ে নিল, এবং তিনি শুকনো খেজুর আর ছাগলের দুধ তারপরেও খেতে রইলেন, বহাল তবিয়তে বেঁচে রইলেন। সেটা অন্যায় নয়, কিন্তু দেশের লোক অবাক কাণ্ড দেখলো যে ভারতবর্ষ 3 টুকরো হলো। শুধু 3 টুকরো এমনি এমনি হলো না, মাস হলোকাস্ট হলো। 2টো মহাবিশ্বযুদ্ধে যত লোক না ইউরোপে খুন হয়েছে, ইউরোপের মাটিতে সামরিকভাবে বা অসামরিকভাবে, যত মহিলা না ধর্ষিতা হয়েছেন, তার থেকে বেশি মানুষ খুন হয়ে গেলেন, এবং বেশি মহিলা ধর্ষিতা হলেন শুধুমাত্র
ডাইরেক্ট 47 আচ্ছা, ও 47 সালে দেশভাগের সময় ডাইরেক্ট অ্যাকশন বা নোয়াখালীর দাঙ্গা কিছু দাঙ্গা একতরফা এথনিক ক্লেন্সিং এর ডাক দেওয়া হয়েছিল। আমরা যদি পোগ্রম, হলোকাস্ট, এথনিক ক্লেন্সিং এই শব্দগুলো যখন আমরা জার্মানির নাজি জার্মানির প্রেক্ষিতে যখন শুনি, তখন আমরা এই নিয়ে অনেক হ্যাজ নামাই, অনেক কিছু বলি, এই নয় তাই নয় ওই নয়। কিন্তু যখন আমরা আমাদের মতন করে ভাবার কথা বলি, তখনই কেউ কেউ বলে ওসব নিয়ে কথা বলার দরকার নেই। যাই হোক, ইত্যাদি প্রভৃতির কারণে মানুষ ক্ষুব্ধ হতে রইলেন। বহু ক্ষেত্রে গান্ধীজির ওপর যে স্বাভাবিক নতশির ব্যবস্থা ছিল, সেটা থেকে মানুষ অন্যরকমভাবে ভাবতে শুরু করলেন। কিছু মানুষ বিদ্রোহ করলেন এবং তারপরে রাজনৈতিকভাবে গান্ধীজি হত্যা হল। কিভাবে না, কংগ্রেস গান্ধীজির কোনো কথাই শুনলেন না। গান্ধীজি বলেছিলেন কংগ্রেসকে ভেঙে দেওয়া উচিত, কিন্তু ক্ষমতালোলুপ একটা অংশ গোষ্ঠী তারা গান্ধীজির কোনো কথা শুনলেন না এবং তারপরেও কংগ্রেস বিদ্যমান রইলেন। গান্ধীজি নৈবেদ্যের চূড়ের মতন রইলেন। তিনি হরিজন যে তার সংবাদপত্র, সেখানে অনেক কথা লিখতে রইলেন। গান্ধীজি যদি সত্যিই চাইতেন না, তাহলে কি দেশভাগ হতো না? দেশভাগ হওয়াটার গান্ধীজির হাতে ছিল না। আচ্ছা, তার কারণ হচ্ছে, আমার যেটা ব্যক্তিগত ধারণা, গান্ধীজি যদি না চাইতেন শক্তভাবে, তাহলে একটু অন্যরকম হতে পারতো। আমি একটু বলে নিই, বেশ কিছু বছর আগে চলে যান। 1947 আমাদের দেশ স্বাধীন হয়েছে তো, 1800 সেই সময়টাতে যান, 1800 কিছু সাল। সেই সময় বহুবার ভোটে দাঁড়াচ্ছেন, হারছেন, দাঁড়াচ্ছেন, হারছেন। 27 বার হারার পরে, 26 বার হারার পরে 27 বার একজন, যতদূর মনে পড়ছে আমার, তিনি একজন জিতলেন আমেরিকায়। তিনি প্রেসিডেন্ট হলেন, আব্রাহাম লিঙ্কন। অনেক লড়াইয়ের পরে প্রেসিডেন্ট হতে না হতেই দেখা গেল যে কিছু লোক ইউএসএ, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার ভেতরে বসে কনফেডারেট স্টেটস অফ আমেরিকা বলে একটি একটি রাজ্য সংঘ মতন বানালেন। তারা 3টি কথা বললেন, যে দাস ব্যবসা চালু রাখতে হবে, যেটা আব্রাহাম লিঙ্কন মানা করলেন। দ্বিতীয়ত তারা বললেন যে রাজ্যের হাতে একটু বেশি করে ক্ষমতা দিতে হবে, একটু চেনা চেনা লাগছে, রাজ্যের হাতে বেশি ক্ষমতা। 4 নম্বর বললেন যে তুলো ইত্যাদিতে, কৃষিখাতে যেসব, 3 নম্বর এটা, কৃতদাসরা কাজ করেন, সেই তুলোর ক্ষেত্রে প্রচুর ছাড় দিতে হবে ইত্যাদি। তুলোর ক্ষেত্রে ছাড় দিতে হবে এটু অব্দি মানা যেত, কিন্তু রাজ্যের হাতে ক্ষমতা চাই সেটা হয়তো আব্রাহাম লিঙ্কন মেনে নিতেন। কিন্তু দাস ব্যবসা চলবে কি চলবে না, এই অমানবিক ব্যাপারটা, সেটার জন্য একটা যুদ্ধ শুরু হলো। ডেভিড জেফারসন, তিনি কনফেডারেট স্টেটস অফ আমেরিকার রাষ্ট্রপতি বলে ঘোষিত হয়ে গেলেন। আব্রাহাম লিঙ্কন ঘোষণা করলেন যে চাই হয়ে যাক, আমেরিকাকে এক রাখার জন্য এই যুদ্ধ হবে, এই গৃহযুদ্ধ হবেই, এবং সেটাকে আটকানোর কোনো উপায় থাকুক বা না থাকুক, যদিও গৃহযুদ্ধ যে কোনো জাতির পক্ষে একটা খুব বাজে জিনিস, কিন্তু সেটাকে করতে হবে এই জন্য যে করেই হোক ইউএসএকে এক থাকতে হবে। উনি যুদ্ধ করলেন। 1200-র ওপর অফিসার, মিলিটারি অফিসার খুন হলেন দুপক্ষের মিলিয়ে। প্রায় 8000-এর কাছাকাছি লোক, মানে যারা সরাসরি গুলি খেয়েছেন বা গুলি করেছেন, মানে গুলি নিয়েছেন, বিভিন্ন রকম অত্যাচারিত হয়েছেন। এছাড়া তো প্রচুর গৃহযুদ্ধের কুফল তো আমরা জানি, প্রচুর জায়গায় ওলট পালট হয়ে যায়। কিন্তু দক্ষিণের রাজ্যগুলির আত্মনিয়ন্ত্রণের অধিকার আছে, একথা আব্রাহাম লিঙ্কন মানেননি। আজকে একটি অখণ্ড আমেরিকা আমরা দেখতে পেয়েছি, এবং তারপরেই সেই গভর্নমেন্ট ফর দ্য পিপল, বাই দ্য পিপল, টু দ্য পিপল, সেই বিখ্যাত উক্তি, গেটিসবার্গের যে উক্তি, সেই যুদ্ধে জেতার পরে আব্রাহাম লিঙ্কন বলেছিলেন। তার আগে পেছনে অনেক কথা। আব্রাহাম লিঙ্কন যদি আপনি আব্রাহাম লিঙ্কনের মুখ কল্পনা করুন, তিনি যদি গাল চুলকে চুলকে তখন বলতেন, ঠিক আছে তো, ওদেরও তো একটা আত্মনিয়ন্ত্রণের অধিকার আছে, ওরা যদি দাস ব্যবসা করতে চায় তাহলে করুক, আমার কি এলো গেল, আমি তো আমার মতন থাকলেই হলো, 27 বার ভাই লড়াই করেছি, কোনো রকমে আমি প্রেসিডেন্ট হয়েছি, আমার প্রেসিডেন্সিটুকু থাকলেই হলো। তাহলে ঠিক যা হতো সেটাই ভারতবর্ষে হয়েছিল। ভারতের দুর্ভাগ্য, ভারতবর্ষে তৎকালীন অখণ্ড ভারতবর্ষের দুর্ভাগ্য, যে ভারতবর্ষে তখন নেহেরু থাকলেও কোনো লিঙ্কন ছিলেন না।
যদি কোনো লিঙ্কন যদি তো সেদিন দাঁড়িয়ে থাকতেন, তাহলে 2-4টা হয়তো দাঙ্গা হতো কিংবা গৃহযুদ্ধ হতো, কিন্তু আফগানিস্তানের সীমানা থেকে ব্রহ্মদেশ সীমানা অবধি, ওপরে আসমুদ্র হিমাচল যে ভারতবর্ষ, হিমালয় হতে কন্যাকুমারী, গান্ধার হতে ব্রহ্মদেশ, সেই তো মোদের ধ্যানের ভারত, সেই তো মোদের পুণ্যদেশ। এই ধ্যানের ভারত আর পুণ্যদেশ যে ভারতবর্ষ, যেটাকে স্বাধীন করার জন্য লাখো লাখো লোক দদিচি হয়েছেন, কি দরকার ছিল? খেটে খুটে ক্যালিফোর্নিয়া যেতেই পারতো। সবসময় পাশের বাড়ির ছেলে ক্ষুদিরাম হবে আর আমার বাড়ির ছেলে ক্যালিফোর্নিয়া যাবে, এটা কেন হবে? তো এই যে ব্যাপারটা, সেটাকে তাড়াহুড়োতে কেন হলো? লিখেছেন ওনারা, কংগ্রেসের নেতাদের লেখা বই পড়ুন, সেখানে ওরা লিখেছেন যে এতদিন ধরে আমরা জেল খেটেছি, আমাদের জীবনের যৌবনের বসন্তের দিনগুলো আমরা জেলে কাটিয়েছি, আমাদের পক্ষে আর অপেক্ষা করা সম্ভব নয়, যে কোনো মূল্যে আমাদের এবারে ক্ষমতায় পৌঁছতে হবে, ভারতের দায়িত্বে যেতে হবে। তার মানে আর অপেক্ষা করা সম্ভব নয়, জেল খেটেছি, জেলে বসে চিঠি লিখেছি, বই লিখেছি, বা অন্যরকম আন্দোলন হয়েছে, এখন যাতে যদি 3 টুকরো কেন 33 টুকরো হয় তাতে অসুবিধে নেই, আমাদের থাকতে হবে। এই প্রবণতাতে যখন হলো, তারপরেই গান্ধী হত্যা। গান্ধী হত্যার সঙ্গে বারবার আদালতে প্রমাণিত হয়েছে যে দূর দূর আরএসএস এর কোনো যোগ ছিল না। কিন্তু এখনো পর্যন্ত কংগ্রেস এবং কমিউনিস্টদের বহু লোক বলে বেড়ায় যে গান্ধী হত্যার সঙ্গে আরএসএস এর যোগ ছিল। এই প্রমাণ না হওয়ার পরেও আরএসএসকে অকারণে ব্যান করা হলো। ভাবুন, একটি সামাজিক সংগঠন, দেশ ভাগের পরে যারা কিনা বিভিন্ন সময়ে দেশের জন্য চেষ্টা করেছেন, বিভিন্ন দাঙ্গা দৌরাত্ম্য ইসলামিক অত্যাচারের বিরুদ্ধে যারা দাঁড়িয়েছেন, আরও তো দেশের সব কিছু আলাদা হয়ে যেতে পারতো, আরও অত্যাচার হতো, কিন্তু সেটা একটা নিয়ন্ত্রিত ভাবে তারা লড়াই দিয়েছেন। তারা মানুষকে সংগঠিত করেছেন দেশের পক্ষে, ভারতের পক্ষে, ভারতের বিপক্ষে নয়। তাদেরকে রাতারাতি শুধুমাত্র ব্যান ঘোষণা হলো না, খুঁজে খুঁজে বার করা হয়েছে, পিটিয়ে পিটিয়ে মারা হয়েছে। মব লিঞ্চিং কী জিনিস সেটা প্রথম সঙ্ঘের স্বয়ংসেবক কার্যকর্তারা দেখেছেন কংগ্রেসীদের হাতে। তারপরে ব্যান উঠলো কিন্তু আমাদের হয়ে, এটা তো তৎকালীন স্বরাষ্ট্র, আমি বলছি সে তারপরে আমরা দেখলাম তখন আমাদের যিনি সঙ্ঘের সরসঙ্ঘ চালক ছিলেন, মানে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সরসঙ্ঘ চালক বলা হয়, যিনি তার সর্বোচ্চ দায়িত্বে থাকেন, সঙ্ঘ চালক। সঙ্ঘ চালক, সঙ্ঘকে যিনি চালনা করেন, স্বর মানে হচ্ছে শব্দ, যার কথায় সঙ্ঘ চলে। তো সেই রকম তখন ছিলেন গুরুজি মাধবরাও গোলওয়ারকার। এনাকে গুরুজি বলা হতো। এনাকে কেউ সঙ্ঘের লোকেরা গুরু বলে পুজো করতো না। উনি কাশী বিশ্ববিদ্যালয়ের উনি কেমিস্ট্রির অধ্যাপক ছিলেন, কেমিস্ট্রির অধ্যাপক। উনাকে ওখানে নিয়ম ছিল, ইংরেজির অধ্যাপককে ওখানকার ছাত্ররা গুরুজি বলে সম্বোধন করতো, মানে ওটা ওখানকার কালচার ছিল। যেমন স্যার বলে এখানে, বা মাস্টারমশাই বলে ওখানে গুরুজি বলতো। সেই গুরুজির থেকে সবাই গুরুজি বলতো, সেই জন্যে উনি গুরুজি। তো যাই হোক, তিনি প্রথম বা তার সময় সঙ্ঘের যারা স্বয়ংসেবক তারা অনুভব করলেন যে আমাদের কথা দেশের সর্বোচ্চ আইনসভাগুলোতে বলার কেউ নেই, সেই জন্য আমাদের সম্বন্ধে অনেক ভুল বার্তা যাচ্ছে। ইতিমধ্যে দেখা গেছিল যে হিন্দু মহাসভার শ্যামাপ্রসাদ, তাকে একটি মন্ত্রিত্ব দেওয়া হয়েছিল, এবং সেই মন্ত্রিত্ব দেওয়ার পরে কংগ্রেসি মন্ত্রক, মানে মন্ত্রিসভা যেটা লিড করছিলেন আমাদের নেহেরুজি, তার সঙ্গে অনেক ব্যাপারে মতান্তর হয়েছিল। সেই মতান্তরের যারা যারা মতান্তর নেহেরুজির সঙ্গে হতো, তার মধ্যে ছিলেন সর্দার বল্লভভাই প্যাটেল, যাকে ভারতের বিসমার্ক বলা হয়। নইলে এই জায়গাটাই আমরা দেখতে পেতাম না। এই যে আমরা বেঙ্গালুরুতে গিয়ে পড়াশুনো করছি, বেঙ্গালুরু থাকতো না। এই যে মহীশূরে, মানে আমরা যে ভেলোরে যাচ্ছি, আমরা ভেলোরে গিয়ে আর ট্রিটমেন্ট করতে পারতাম না। যেগুলো প্রশংসা নেহেরুর নামে হয়, সেগুলো এনারই করা। যাই হোক, প্রসঙ্গ আলাদা, প্রশ্ন আলাদা। যে আমাদের যদি এই সময় আমাদের প্রয়োজন হয়েছিল দেশের যে একটা সংগঠন যা কিনা রাজনৈতিকভাবে কিছু কথা, এই একই ধরনের বিচারধারার কথা যেটা বলি, যেটা স্বতন্ত্র হবে। সংঘের রাজনৈতিক উইং হিসেবে জনসংঘ কোনোদিন তৈরি হয়নি, কিন্তু সংঘের যে নীতি এবং আদর্শ সেটা পার্লামেন্টে বলা বা তার সেই সম্বন্ধে আলোচনা করার জন্য
শ্যামাপ্রসাদ একটি দল তৈরি করেন, সেই দলেতে সংঘের লোকেরা যোগদান করেন। সংঘের যিনি তৎকালীন সৎসঙ্গ চালক, মাননীয় পূজনীয়, আমরা সবসময় এইটা বলার আগে পরম পূজনীয় সৎসঙ্গ চালক বলি, সেই দ্বিতীয় সৎসঙ্গ চালকের কাছে তিনি আবেদন করেন যে আপনার তো এত লোক আছেন, আমাকে কয়েকজন কর্মী দিন যাদেরকে নিয়ে আমি একটি রাজনৈতিকভাবে আমি একটু কাজ করতে পারি। তখন গুরুজি বলেন যে সরাসরি কোনো সংযোগ রাখা যাবে না, যারা যাচ্ছেন তাদের দায়িত্ব জনসংঘকে নিতে হবে, এবং তিনি তা নিয়েও-ছিলেন। সেই সময় অটল বিহারী বাজপেয়ীজি, তারপরে আমাদের বলরাজ মাধব, দীনদয়াল উপাধ্যায়, এরকম কিছু লোককে, কিছু স্বয়ংসেবক তারা আসেন। সেই থেকে মনে হয়েছে যে আমরা মানে বিজেপির বোধহয় সংঘের একটি শাখা, কিন্তু শাখা নয়। এবার একটা প্রশ্ন উঠবে, আমি জানি যে তাই যদি হবে তাহলে আপনাদের যারা সংগঠনে রয়েছেন তাদের মধ্যে স্বয়ংসেবক বেশি কেন? বা সংঘ থেকে অনেক সময় শোনা যায় কিছু পূর্ণকালীন প্রচারক বা স্বয়ংসেবককে কেন বিজেপিতে পাঠানো হয়? বিজেপি চায়, তাই আরএসএস থেকে পাঠানো হয়। অন্য কোনো দল যদি চাইতো তাহলেও সেই দলের কথাবার্তায় যদি সংঘানুকূল হয়, সঙ্গের সঙ্গে যদি তাদের মতে মেলে, তাহলে হয়তো সংঘ সেখানেও পাঠাবে। বাকিরা কখনো সঙ্গের সঙ্গে কোনো কথাই বলে না। এই কথাটা তো সাধারণ মানুষের মধ্যে এখনো শোনা যায় যে আরএসএস এখনো পরিচালনা করে বিজেপিকে। পরিচালনা শব্দটা কতটা সঠিক? পরিচালনা করে না। মুশকিল হচ্ছে অ্যাংলো স্যাকসন স্কুল অফ পল সায়েন্স, এটা এখনো পর্যন্ত ভারতের বিজেপি ছাড়া সমস্ত রাজনৈতিক দলকে পরিচালনা করছে। কীরকম হবে? অ্যাংলো স্যাকসন স্কুল অফ পলিটিক্যাল সায়েন্স হচ্ছে প্রথমে ওপরে একটা রাজনৈতিক দল থাকবে, তার থেকে বিভিন্ন শাখার মতন বিভিন্ন অক্টোপাসের যেরকম দাঁড়া নেবে আসে, সেরকম পেশিগুলো নেবে আসবে। কোনোটা ছাত্র, কোনোটা মহিলা, কোনোটা মজদুর, কোনোটা কৃষক, কোনোটা শিক্ষক। তারা এসে সমাজকে বোঝাবে, দেখো বাপু, এই সংগঠনের থেকে ভালো সংগঠন আর হয় না। এই রাজনৈতিক দল যদি থাকে তাহলে আমাদের যেসব সংগঠনগুলো আছে বা আমাদের যেসব বিষয় আছে সেগুলো সংরক্ষিত হবে। ঠিক আমাদের ধারণা ঠিক তার উল্টো। রাজনৈতিক দল থাকবে, কিন্তু বাকি যে সংগঠনগুলো সেগুলোকে স্বতন্ত্র হতে হবে। আপনি মনে করুন, ধরুন কালকে কোনো রাজনৈতিক দল যদি শিক্ষা বিরোধী কোনো চিন্তা করে বা কোনো নীতি নেয়, তার বিরোধিতা করার দায় কার? মানে ছাত্র সংগঠনের বা শিক্ষক বা শিক্ষাকর্মী সংগঠনের প্রাথমিক দায়। সমাজ তো করবেই, কিন্তু এই সংগঠন কি তখন করতে পারবে যে কিনা ওই রাজনৈতিক দলের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত বা তার কথায়, তার নির্দেশে যে সংগঠন চলছে? সে পারবে না। সেই জন্য ভারতীয় জনতা পার্টি ছাত্র সংগঠন কিংবা শ্রমিক সংগঠনে বিশ্বাস করে না, রাজনৈতিক শ্রমিক সংগঠনে। মানে রাজনৈতিকভাবে নিয়ন্ত্রিত ছাত্র সংগঠন কিংবা রাজনৈতিকভাবে নিয়ন্ত্রিত শ্রমিক সংগঠনে বিজেপি বিশ্বাস করে না। আমাদের কোনো রাজনৈতিকভাবে আমাদের কোনো উইং ছাত্র সংগঠন নেই, আমাদের কোনো শ্রমিক সংগঠন নেই, এটা আমরা সোচ্চারভাবে বলতে পারি। তাহলে বলবেন এবিভিপি বা বিএমএস এর সঙ্গে আমাদের সম্পর্ক কি? অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ জনসংঘ তৈরি হওয়ার 4 বছর আগে তৈরি হয়েছে। ভারতীয় মজদুর সংঘ 4.5 বছর আগে তৈরি হয়েছে। আমরা সাধারণত এটা তো বুঝতে হবে, এই কথাগুলোই কেউ জানে না। তার কারণ হচ্ছে 12-13টা টোটাল বোধহয় শাখা রয়েছে আরএসএস এর, কিন্তু এগুলো তো সাথে জনসংঘের কারো শাখা নেই, কোনোটা আরএসএস এর শাখা নয়। আচ্ছা, বিদ্যার্থী পরিষদ আরএসএস এর শাখা নয়। না, আমার এইটা মিসকনসেপশন কখনোই ছিল না, ওটা বিজেপির শাখা। না, আমি জানতাম আরএসএস এর না, শাখা। আরএসএস এর শাখা হয় না। আচ্ছা, আরএসএস এর শাখা একমাত্র আরএসএস এর শাখা, যেটা মাঠে মাঠে হয়, যেটা যদি ইনডোর হয় ঘরে হয়। কিন্তু বিদ্যার্থী পরিষদ আরএসএস এর শাখা নয়, বিশ্ব হিন্দু পরিষদ আরএসএস এর শাখা সংগঠন নয়, বা ভারতীয় মজদুর সংঘ আরএসএস এর শাখা সংগঠন নয়। কলকাতা থেকে প্রকাশিত স্বস্তিকা কিংবা অর্গানাইজার কিংবা পাঞ্চজন্য, সেগুলো আরএসএস এর মুখপাত্র নয়। এগুলো সবই স্বয়ংশাসিত সংগঠন। প্রত্যেকের সিস্টেম আলাদা, প্রত্যেকের পদ্ধতি আলাদা, প্রত্যেকের মধ্যে লোক আলাদা। যেটা হয় শুধুমাত্র একটি কমন
একটি বিচারধারার প্রতি এরা অনুরক্ত। আপনি নেতাজি সুভাষচন্দ্র বসুর কথা যখন উঠলো, এইটা কিন্তু বহু জায়গায় শোনা যায় শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের সঙ্গে তার মতবিরোধ ছিল। তিনি কখনোই এই হিন্দু, তিনি তো সেই মুসলিম লীগকেও সাপোর্ট করেননি, বা আরএসএস এবং পরবর্তীকালে শ্যামাপ্রসাদ মুখার্জির যে ধারণা ছিল সেটার সাথেও তার প্রচণ্ড মতবিরোধ ছিল, এটা শোনা যায়। এটার কি কোনো প্রামাণ্য ব্যাপার রয়েছে, বা এটা কতটা সত্যি? যে কোনো রাজনৈতিক নেতৃত্বের ঐতিহাসিকভাবে যদি আমরা বিচার করি তাহলে তার কিছু লেয়ার থাকে। বিভিন্ন সময় এক একজন এক একটা জায়গায় পৌঁছেন, শুধু যে কোনো মানুষের, রাজনৈতিক কেন কারণ বলছেন, কংগ্রেসীরা এটা নিয়ে আরএসএস কি ইয়ে করে যে নেতাজির সাথে তো আপনাদের বিরোধ ছিল। বলছি ধরুন আমি শ্যামাপ্রসাদ কিংবা নেতাজি সুভাষচন্দ্র বোস এদের দুজনের কথা ছেড়ে দিন, একজন অন্য ধরনের একটা সংস্কৃতি জগতের একজন মানুষকে নিয়ে আমরা আসুন আলোচনা করি, কাজী নজরুল ইসলাম। বর্ণময় চরিত্র, যুদ্ধে গেলেন, এসে একটি বিয়ে করলেন, সেই বিয়ে চলাকালীন থাকাকালীন তাকে মুখে পরিত্যাগ করে পরে প্রমীলা দেবীর সঙ্গে অনেক পরে বিয়ে হলো। কিন্তু মজাটা হচ্ছে যে ভাবুন এর মাঝখানে তিনি যখন ইসলামিক কথাবার্তা বলছেন, প্রমীলা দেবীকে যখন বিয়েও করছেন এই বলে যে না আমি মানে কেন অন্য ধরনের বিয়ে করব, আমি মুসলমান ধর্মেই বিয়ে করবো, এই গোয়ার তুমি যখন উনি করছেন বন্ধুদের সামনে, স্পেশাল ম্যারেজ একটা আমি বিয়ে করব না, সেই সময় নজরুল বলছেন, তখন তিনি কবিতা লিখছেন, বাজিছে দামামা বাঁধরে আমামা, শির উঁচু করি মুসলমান, করবেন হ্যাঁ, নয়া জমানায় এবং কলেমা পড়ে যুদ্ধ করতে হবে, হ্যাঁ ইত্যাদি প্রভৃতি বলছেন, র্যাডিক্যাল ইসলামিজমের কথা। সেই লোকটাই কিছুদিন পরে তার প্রিয় পুত্র বুলবুল চলে যাবার পরে তিনি শ্যামা সঙ্গীত লিখছেন। আপনি কোন নজরুলকে ধরবেন? মুশকিল হচ্ছে আমরা আমাদের সুবিধে মতন এই ধরনের চরিত্রদের আমরা ব্যবহার করি। আমি যদি আজকে র্যাডিক্যাল ইসলামের এখানে প্রবক্তা হয়ে বসতাম তাহলে কিন্তু আমি ওই নজরুলকেই আনতাম, বাকি নজরুলকে বলতাম ওনার মাথা খারাপ হয়ে গেছে বলে ওইসব করছেন। এটাই ঠিক তাই হচ্ছে। আপনি দেখবেন যে যখন বর্মায় বন্দি আছেন নেতাজি সুভাষচন্দ্র বসু, তখনও তিনি নেতাজি নন, সুভাষ বোস, তা তিনি আমরণ অনশনের ডাক দিচ্ছেন কিসের জন্য? বর্মার জেলেতে তাকে দুর্গাপুজো করতে দিতে হবে। দেখুন বাধ্য হচ্ছে সুপারিনটেন্ডেন্ট দুর্গাপুজো করার অনুমতি দিতে। আপনি এই সুভাষকে যদি দেখেন, ওই একটা আমি মনে করি যে ইট ছুঁড়ে মারা কিংবা ইত্যাদি প্রভৃতি, সুভাষবাবুর নামেও তো অনেক কথা এসেছে। এটা তো কোনো জনসংঘ বা অন্যদের কাছ থেকে নয়। সুভাষবাবুর সঙ্গে জনসংঘের তো কোনো বিবাদ হয়নি, বা বিজেপির কোনো বিবাদ হয়নি। শ্যামাপ্রসাদ যিনি হিন্দু মহাসভা করতেন, সেই হিন্দু মহাসভার নেতা শ্যামাপ্রসাদের সঙ্গে সুভাষচন্দ্র বসুর জনসংঘ তৈরিও হয়নি না। সুভাষচন্দ্র বসুর রাজনৈতিক মতান্তর কোথায় হলো? দ্য স্টেক, ভোটারদের স্টেক আলাদা করতে হবে, কতটা কে পাবেন। সেই ক্ষেত্রে সেই সময়ের কংগ্রেসিদের ওপর এই আরোপ এসেছিল যে তারা, এই যে আমরা বলি না রিগিং, প্রথম রিগিংকে কে আমদানি করেছিল পশ্চিমবঙ্গে? আমরা এই নিয়ে যদি বিশদে পড়াশুনো করি তাহলে দেখা যাবে এ কংগ্রেসই ঘরানা। এই যে লোককে ধাক্কা মেরে ভোট দিতে না দিতে দেওয়া, ইট ছুঁড়ে মারা, মাথায় লাঠি মারা, ভয় দেখানো, এটা পুরোপুরি কংগ্রেসই আমদানি। এবং সেটা পশ্চিমবঙ্গ তখন তো ছিল না, বাংলা প্রদেশে প্রথম এর সফল এই পরীক্ষা ল্যাবরেটরি ছিল কিন্তু এই বাংলা, অন্য কোনো প্রদেশে কিন্তু এরকম হয়নি। সুতরাং আমরা এই ধরনের রাজনৈতিক সন্ত্রাসের একটা মানে উত্তরাধিকারী বলতে পারেন। এবারে সেই রকম একটা জায়গায় দাঁড়িয়ে কে কখন কাকে কি বলেছে না কিন্তু সেই নেতাজি সুভাষচন্দ্র বসু, যাকে কিনা অনেকে তাদের আইকন, ওই অন্য ধরনের কথাগুলোকে ঘুরিয়ে ঘুরিয়ে এনে বলেন রাজনৈতিক স্বার্থে, তারাই কিন্তু এটা ভুলিয়ে দিতে চান যে ব্রিটিশের বুটলিকার হিসেবে যাকে দেখেন সাভারকারকে, সুভাষচন্দ্র বসু যখন চলে যাচ্ছেন, মহানিষ্ক্রমণ করছেন লুকিয়ে, তার আগে 50 দিন বাড়িতে গৃহবন্দী, ধরে নিন কি 1 মাস গৃহবন্দী কি 24 দিন গৃহবন্দী, প্রত্যেকটা দিন তার বাড়ির নিচ দিয়ে খাবার দিয়ে দিচ্ছেন, মানে তার ঘরের মধ্যে দরজার তলা থেকে খাবার যাচ্ছে, তিনি খেয়ে খাবার মানে থালাটা এঁটো থালা আবার
ফিরিয়ে দিচ্ছেন ইত্যাদি প্রভৃতি চলছে। আপনি কি বলবেন? সুভাষচন্দ্র বসু ব্রিটিশের ভয় কেঁচো হয়ে তিনি ঘরের মধ্যে লুকিয়েছিলেন রাত্রেবেলায় বৃষ্টির মধ্যে, ভাইপো গাড়ি চালাচ্ছেন, পাশে সুভাষচন্দ্র বসু, নেতাজি হবার আগের সুভাষচন্দ্র বসু, তিনি সেই বৃষ্টির রাতে কলকাতা ছেড়ে চলে যাচ্ছেন শেষবারের মতন তার প্রিয় শহরকে ছেড়ে। তিনি যে শহরের মেয়র সেই শহরকে ছেড়ে তিনি চলে যাচ্ছেন। এ কি ছেলে খেলা? তিনি কি ব্রিটিশকে ভয় পেয়ে পালাচ্ছিলেন? না, এটা হচ্ছে স্ট্র্যাটেজি। এই স্ট্র্যাটেজিতে রাজনৈতিকভাবে একে অন্যের ক্ষেত্রে অনেক রকম অনেক কিছু হয়েছে। সব থেকে বড় কথা যে জিন্নাহ, মোহাম্মদ আলী জিন্নাহ, তিনি কতটা প্রথমের দিকে দেশভাগ চেয়েছিলেন। তিনি কি আদৌ মুসলিম লীগের সমর্থক ছিলেন? তিনি তো কংগ্রেসের লোক ছিলেন। তাকে তো মুসলমানরাও ঘেন্না পেত। তিনি রেগুলার, ইট ইজ অন, মানে একদম এটা মানুষের চোখের সামনে আছে যে তিনি মুসলিম ধর্মের প্রথাগতভাবে যেগুলো করা উচিত নয় সেগুলোর প্রতি আসক্ত ছিলেন প্রবলভাবে। তিনি রোজ স্কচ হুইস্কি খেতেন এবং হ্যাম, স্টেক ইত্যাদি খেতেন, যেগুলো শুয়োরের মাংস থেকে তৈরি হতো। তো এই সব ঘটনার পরেও তিনি কিনা সেই জিন্নাহ কিনা মুসলিম লীগের প্রবক্তা হিসেবে দাঁড়ালেন, তরোয়াল খুলে সবার সামনে বললেন যে দেশভাগ চাই, মুসলিমদের আত্মনিয়ন্ত্রণের অধিকার চাই, কিছু মুসলমান গুন্ডামি করতে রইল এবং দেশভাগ হলো। আপনি এইরকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে যখন এগুলো হতে রইল, সেই সময়, সেই কাল এবং তার আগের সময়, এটা একটা অদ্ভুত সময়। সেই প্রতিটা লেয়ার, আমি আবারও বলছি, প্রতিটা লেয়ার, আমি কাউকেই ছোট বা বড় করছি না, বিভিন্ন ক্ষেত্রে মতান্তর হয়েছে, মতবিরোধ হয়েছে এবং বহু ক্ষেত্রে সংঘের সঙ্গেও নেতাজির যোগের কথা শোনাই গিয়েছে, বা মিলিটারাইজেশন অফ ইন্ডিয়ান সোসাইটি যেটা নেতাজি ভেবেছিলেন সেটাও অনেক ক্ষেত্রে অনেকেই তাই নিয়ে ভেবেছেন। সুতরাং একেবারে মুখ দেখাদেখি বন্ধ ছিল, একেবারে খুব খারাপ ব্যবস্থা ছিল। অন্তত নেতাজি কিংবা শ্যামাপ্রসাদ কেউই সিন্ডিকেটের ব্যবসাকে সমর্থন করতেন না, কিংবা চিরকুটে চাকরি দেওয়াকেও সমর্থন করতেন না, এটা বাজি ধরে বলা যায়। অন্তত দুজনে এই বিষয়ে একমত হতেন। চিরকুটে চাকরি দেওয়ার কথা থেকে মনে পড়লো, আমি বিজেপি নিয়ে চলে আসতে চাই। একটা ছোট্ট, আপনার সময়টা এই মুহূর্তে খুব কম রয়েছে, 2-3টে বিষয় আমার জানার প্রচুর কিছু ছিল। 2-3টে বিষয় নিয়ে আমি জানতে চাইবো। যে একটা বিষয় তো প্রচার করা হয় বিজেপির সম্পর্কে, আমি সো কল্ড এখানকার শিক্ষিত মানুষ তাদের কথা যদি শুনে থাকি, যে বিজেপি বা এই যে আমরা আরএসএস নিয়ে কথা বলছি বা এই বিভিন্ন আইবিভিপির সম্পর্কে আমরা যখন কথা বলছি, স্পেশালি বিজেপির সম্পর্কে, এখনও এই কথাটা শোনা যায়, নারী বিদ্বেষ এবং তার সাথে জাতিভেদকে প্রমোট করা হয় বিজেপির দ্বারা। এই দুটো কথার কতটা সত্যতা রয়েছে বা এই দুটো ব্যাপার নিয়ে আপনি কি বলবেন? আমি একটা বিষয় জানতে চাই তার আগে, যারা এগুলো বলেন, যারা মেজরিটি বলেন, বেশি দিন ধরে বলেছেন, দেখুন আমার যা বয়স তাতে আমি তো কংগ্রেসিরা কি বলেছেন সেটা তো দেখিনি খুব একটা, বইতে টইতে পড়েছি, আপনিও বোধহয় তাই হবেন। কিন্তু যারা এগুলো দেখেছে, যারা এগুলো শুনেছে, যাদের কথা আমরা কি শুনেছি সেটা হচ্ছে বামপন্থীদের কথা। ওনারা বন্দে মাতরম বলেন না কেন? মাকে বন্দনা করি তো নারী কেন্দ্রিক একটি শব্দ, কি আপত্তি আছে বলতে বলুন? বন্দে মাতরম তো কারোর সম্পত্তি নয়, পিতৃপুরুষের সম্পত্তি নয়, কেন বলেন না? কি ওনাদের বাধা দেয়? কে ওনাদের বাধা দিয়েছে আজ অবধি? এটা একটা। দ্বিতীয়ত, আমাদের নারীদের প্রতি আমরা খারাপভাবে ভাবি, সেটা কোথায়? একটা জায়গা দেখানো হোক। না, নারীদের সমাজের ওপর স্তরে উঠে আসতে দিতে চান না, এই একটা ব্যাপার। দেখুন এটা কোথায় আমাকে দেখান। উপরের স্তর হচ্ছে কি, ভারত রাষ্ট্রের যিনি সমানাধিকারের কথা বলছি আমি বলছি, ভারত রাষ্ট্রের যিনি প্রেসিডেন্ট, তিনি দেশে কি ছেলে কম ছিল? কোনো রাজনৈতিক প্রোপাগান্ডায় কোনো ছেলেকে আমরা পেতাম না। যদি ওনার জাতির কথাই ভাবি, মানে উনি যে কমিউনিটিতে বিলং করেন, ছেলে ছিল না। কেন? আমরা প্রাধান্য দিয়েছি। আমরা বারবার মহিলাদের জন্য আলাদা ব্যবস্থা রেখেছি, ব্যবস্থার কথা ভেবেছি। শারীরবৃত্তীয় মানসিকভাবে মহিলা এবং পুরুষ একরকম নন, সেটা প্রকৃতির ন্যাচারাল সিলেকশন। কিন্তু তার মানে এই নন যে অর্ধেক আকাশকে আমরা কখনো গুরুত্ব দিইনি। আমরা সবসময় গুরুত্ব দিয়েছি, প্রতি মুহূর্তে গুরুত্ব দিয়েছি, কিন্তু
ভারতীয় সমাজ যে সময় যেরকম ছিল, আপনি দেখুন অপারেশন সিন্দুর, কারা এসে কথা বলছেন? আমাদের পুরুষ যারা যুদ্ধ করেছেন, যোদ্ধা, ভারতীয় ইয়েতে পুরুষ যোদ্ধার সংখ্যা কম। মানে একজনও বড় সেনাপতি আমাদের পুরুষদের মধ্যে নেই। আমরা তো করেছি, আমরা প্রতি মুহূর্তে মহিলাদের এগিয়ে নিয়ে যাওয়ার কথা বলেছি। এবারে এটা তো কোনো থিয়েটার নয় যে সেনাবাহিনী নেমে পড়ো, মহিলারা এগিয়ে যাবেন, পুরুষরা পিছিয়ে যান 10 পা, সঙ্গে সঙ্গে ঢ্যান্টারা করে ট্র্যাম্পেট বাজতে থাকবে উইংসের পেছনের, এটা হবে। আমাদেরকে কথা কম বলে কাজে এগোতে হবে। আমাদেরকে মহিলাদের উপরে যত রকমের অত্যাচার আছে, যেগুলো সরাসরি অত্যাচার, শিক্ষিত মহিলা অশিক্ষিত মহিলা নির্বিশেষে, মানে আমাদের যে এখানকার যে পরিস্থিতি, সেইখানে দাঁড়িয়ে আমাদের যেটা করা দরকার সেটা আমাদের করতে হবে। সেইটা করার জন্য আমাদের সব রকম কাজ করতে হবে। এখনও মাইলস টু গো, কিন্তু আমরা তো করছি। আমরা যে এই যে ধরুন শৌচালয়, আমি বিজেপির কথা বলি, শৌচালয় এটা কি ছেলেদের কথা ভেবে করা হয়েছে? অবশ্যই ছেলেরাও এই সুবিধা পেয়েছেন। আপনি ভাবুন তো, না কেন? প্রচুর গ্রাম আছে যেখানে মাঠে দাঁড়িয়ে 16 বছরের মেয়ে, তাকে শৌচালয় যেতে হয় ভোরের বেলায়, সূর্য ওঠার আগে, অন্ধকারে। কেউ যদি অসুস্থ হয় তারপরে যদি পায়, তাহলে তাকে সবার সামনে শৌচকর্ম করতে হচ্ছে মাঠের মাঝখানে। আপনি ভাবুন, 16 বছর, 23 বছর, 25 বছর, 30 বছর, 45, 85 বছর, চলুন, একটি মেয়ে, সে বাধ্য হচ্ছে। 70 বছর ধরে যারা আমাদের নারী বিদ্বেষী বলল, যারা নারীদের জন্য এত কিছু ভেবেছে, তারা কেন ভাবেনি? কেন ভাবেনি? বিভিন্ন জায়গায় যারা নারীদের সম্বন্ধে বড় বড় কথা বলেছে, যারা তাদের পলিট ব্যুরো, কজন নারী রয়েছেন? আমি সংখ্যাতত্ত্বের হিসেবের মধ্যে যাব না, কিন্তু আমরা পরিবর্তন করে দেখাতে চাই, আমরা দেখাবো। এবং জাতির ব্যাপারটা, যে দলিত বা এদেরকে পছন্দ করে না বিজেপি, বা ইয়েতে করতে হয়, এই তো একদম ডাহা মিথ্যে কথা। দলিত কাকে বলবেন? কে দলিত? না মানে কে দলিত? একটা সময় ছিল, এটা ঘটনা, যে অস্পৃশ্যতার দোষে আমাদের যারা ছিলেন তারা দুষ্ট ছিলেন। আমি বড় সেই বলাতে কোনো অপরাধ নেই। আমি বড় কিন্তু তুমি ছোট, সেটা অন্যায়। আমি অমুক বাড়ির ছেলে, এরম খারাপ কাজ করতে পারি না, এটা যদি কেউ বলে, কোনো অন্যায় নেই। কিন্তু আমি অমুক বাড়ির ছেলে, তোমার আমি ছায়া ছোঁবো না, এটা অন্যায়। এটা বন্ধ করা দরকার। সংঘ কিংবা বিজেপি কিংবা আমাদের বিচারধারার কোনো জায়গায় যান, একসঙ্গে বসে সবাই খায়, পাশের লোকের জাত কেউ জিজ্ঞেস করে না। কোনোদিন কেউ মনে হয়নি যে তাই যদি হতো, এই যে ব্রাহ্মণ্যবাদী নরেন্দ্র মোদী, অমিত শাহ, কে ব্রাহ্মণ? আমাদের এই মুহূর্তের নীতিন নবীন কে? আমি বলছি, আসুন, এর আগে পেছনে যাদের দেখবেন, আমরা ব্রাহ্মণ্যবাদীও নই, ব্রাহ্মণ্য ত্যাগীও নই। আমরা ভারতীয় জনতা পার্টি, ভারতীয় জনতার পার্টি। আমরা ভারতীয়, ভারতের নই। কিছু সংগঠন আছে তারা ভারতের লেখে, অফ ইন্ডিয়া। উই আর ইন্ডিয়ান, আমরা অফ ইন্ডিয়া নই। দেবজিৎ, আজকে হাতে সময় কম, আমরা শেষ একটা প্রশ্ন দিয়ে শেষ করব। সেটা হচ্ছে, এই হিন্দু রাষ্ট্র কথাটা নিয়ে এখনো মিসকনসেপশন মানুষের মধ্যে আরও একটা রয়েছে। আজকে আমরা সেই মিসকনসেপশনগুলো নিয়েই কথা বললাম মোস্টলি, যে অখণ্ড ভারত এবং হিন্দু রাষ্ট্র, এই মিসকনসেপশনটা তুমি একটু বলো। হিন্দু রাষ্ট্র মানে মানুষ ভাবে সমস্ত মুসলমানকে তাড়িয়ে দেওয়া হবে, অনেক মানুষের ধারণা রয়েছে। ভারত তো হিন্দু রাষ্ট্রই। এইটা মানে আমি আবারও বলছি, কোনো সাইনবোর্ড লাগানোর দরকার নেই, কোনো প্ল্যাকেট, কোনো ব্যানারের দরকার নেই, কোথাও কোনো গান শুনিয়ে এসো এসো বলারও দরকার নেই। তাহলে অনেক নেতা মন্ত্রী কেন এসে বলে হিন্দু রাষ্ট্র হবে? হবে মানেটা কি? ভারত হিন্দু রাষ্ট্র। এই মুহূর্তে চোখ বন্ধ করো, মিশরের নীল নদের পাশে পিরামিড দাঁড়িয়ে আছে, কোথায় ইজিপশিয়ান সেই সভ্যতা? নেই। চলে যাও ব্যাবিলনে, গিয়ে দেখো সেখানকার সভ্যতা, বাইজেন্টাইন সভ্যতা কোথায়? নেই। রোমান সভ্যতা নেই, গ্রিক সভ্যতা নেই, পুরনো চীনের সভ্যতা নেই, সব অবলুপ্ত। যদি দক্ষিণ আমেরিকায় চলে যাও, টিটিকাকা কিংবা মায়ান সভ্যতা নেই। কেন নেই?
তার কারণ এইসব সভ্যতার উপরে তারাই আক্রমণ করেছিল যারা কিনা মনে করেছিল আমার মতন করে সব কিছু করতে হবে। তুমি যদি আমার মতন করে না ভাবো, আমার ঈশ্বরকে যদি তুমি তোমার ঈশ্বর বলে না গ্রহণ করো, তাহলে তোমার মুন্ডু কেটে উড়িয়ে দেবো। ভারতের উপরও সেই আক্রমণ হয়েছে। নালন্দা বিশ্ববিদ্যালয় 3 মাস ধরে পুড়েছে, তক্ষশিলা 7 মাস ধরে পুড়েছে, বিক্রমশিলা 5 মাস ধরে পুড়েছে। কেন পোড়ানো হয়েছে? তার কারণ হচ্ছে যে এগুলোর মর্ম বোঝার মতন ব্যাপারই ছিল না। বর্বরের আক্রমণ করেছিল, কিন্তু তারপরেও অন্তঃসলীলা ফল্গুর মতন ভারত বেঁচে আছে। ভারতকে তুমি চোখ বন্ধ করলেই তুমি যদি মিশরে যদি তুমি পিরামিড ভাবো, তাহলে তার উল্টো দিকে ভারতে চোখ বন্ধ করলেই তুমি মন্দিরের ঘণ্টার ধ্বনি শুনতে পাবে। এ কথা কেউ অস্বীকার করতে পারবে না যে ইনভেডারদের ধর্ম আমরা এখানে রেখেছি, যারা আক্রমণ করেছে তাদের ধর্মকে আমরা সম্মান দিয়েছি, তাদেরকে আমরা মনে করেছি যে অনেকগুলো পথের মধ্যে ওগুলো একটা পথ। কিন্তু কেউ যদি কখনো মনে করে হিন্দুত্ব মানেটা কি, হিন্দুত্ব মানে বৌদ্ধবাদ, হিন্দুত্ব মানে হচ্ছে বৌদ্ধবাদ, বহুর কথা যারা বলবে। হিন্দুত্ব কোনোদিন কারোর গলা কেটে ফেলতে হবে, আমার ধর্ম যদি তুমি না মানো, মানে কাঠ দিয়ে শুধু টেবিলই তৈরি হবে, চেয়ার তৈরি করলেই ওই ছুতোরের ঠ্যাং কেটে দাও, হাত কেটে নাও, এ কথা কোনোদিন হিন্দু বলেনি। আর হিন্দুর উগ্র হিন্দু আজকাল সব শোনা যায়, হিন্দুত্ববাদ, হিন্দুত্ববাদ বলে কোনো শব্দ হতে পারে না। হিন্দুত্ব কোনো বাদ নয়, হিন্দু শব্দের পেছনে উগ্র শব্দটাও বসানো যাবে না, কেননা হিন্দু মানে উগ্র নয়, উগ্র যেখানে থাকবে সেটা হিন্দু নয়। তার মানে অখণ্ড ভারতের কথাটা এই বর্ডারের অখণ্ড ভারত ঘুচিয়ে দেওয়া নয়। অখণ্ড ভারত একটি সামাজিক, রাজনৈতিক, রাষ্ট্রনৈতিক কল্পনা। একথা তো শুধু বিজেপি RSS বলেছে তা নয়, ঋষি অরবিন্দ মা কি ছিলেন, মা কি হইয়াছেন, মা কি হইবেন, তিনি বলেছেন। শ্রীরামকৃষ্ণ পরিমণ্ডল তারা বলেছেন। সারা ভারতের বিভিন্ন অংশের, স্বামী দয়ানন্দ সরস্বতী। না, সেটা তো স্বাধীনতার আগে তারা বলেছেন। স্বাধীনতার পরে যখন অখণ্ড ভারতের কথা হচ্ছে, তার মানে কি আমরা বর্ডারটাকে ঘুচিয়ে দেওয়ার কথা আবারও বলছি যে বাংলাদেশের বর্ডার থাকবে না? মানুষ যদি চায় তাহলে কি না হয়। 2 জার্মানির মানুষ চেয়েছিল, জার্মানির প্রাচীর নেই। 2 কোরিয়ার মানুষ যদি চায়, ওরাও এক হয়তো কোনোদিন হয়ে যাবে। যদি এতদিন পরে ইসরায়েলের লোকেরা নিজেদের দেশ খুঁজে পায় 3000 বছর পরে, আমি ফরিদপুর থেকে পালিয়ে আসা আমার পূর্বপুরুষের বংশধর, আমার দেশে আমি ফিরবো না। আমার দেশে ফিরতে গেলে আমার ভিসা লাগবে, এটা আমাকে মানতে হবে। আমার ক্ষেত্রেও তাই, কিন্তু সেক্ষেত্রে তো হিংসাই আসবে, তাছাড়া তো এমনি তো আসবে না, নাও হতে পারে, সবসময় হিংসায় আসে না। 2 জার্মানি এক হয়েছে কোন হিংসায়? এখানে তো সেই পরিস্থিতি নেই, আসে পরিস্থিতি বদলে যায়। এখানে তো কিছুদিন আগে এই পরিস্থিতি ছিল না যে জয় শ্রীরাম উন্মুক্তভাবে বলা যেত। এখানে তো 2 দিন আগে এই পরিস্থিতি ছিল না, 10 দিন আগেও, যে আপনি শুক্রবার দিন পার্ক সার্কাসের বিভিন্ন জায়গায় বা রাজাবাজারের বিভিন্ন জায়গায় সরাসরি গাড়ি চালিয়ে যেতে পারতেন। 20-15 মিনিট আপনাকে দাঁড়িয়ে থাকতে হতো, গার্ডরেল টেনে পুলিশ দাঁড় করাতো। আজকে সেই পরিস্থিতি নেই, কোনো হিংসা তো হচ্ছে না। বিজেপিকে আলাদা করে আর অখণ্ড ভারতের কথা বলতে হবে এরকম বিষয় নয়। ভারত রাষ্ট্রের যে রাষ্ট্রগীত সেখানেই তো আছে পাঞ্জাব ও সিন্ধু, গুজরাট ও মারাঠা, দ্রাবিড়, উৎকল, বঙ্গ, পশ্চিমবঙ্গ নেই। কিন্তু ভারত রাষ্ট্রের কল্পনা নয়, ভারতের জাতীয় সঙ্গীত ভারতবর্ষের জাতীয় সঙ্গীতে পরিণত হবে। দেবজিৎ দা, অসংখ্য ধন্যবাদ। আমি সময় আর নেব না, খুব ভালো লাগলো, প্রচুর কিছু জানার ছিল, তবে কিছু বেসিক মিসকনসেপশন আমরা ক্লিয়ার করলাম। অসংখ্য ধন্যবাদ তোমাকে।